আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এবারে আলোচনা সিলেট বোর্ড 2020। তো এই 2020 সালে সিলেট বোর্ডে এই প্রশ্নটা আসছে তোমাদের। আমি আগে উদ্যোগটি লিখবো, তারপর আলোচনা করবো ইনশাল্লাহ। দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 দেখো কি বলছে এখানে। একটি স্লাইড কের পাশে ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10 ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10 ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান 1 মিলিমিটার। যন্ত্রটি দ্বারা পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য। যন্ত্রটি দ্বারা পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য 3.27 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট 3.2 সেন্টিমিটার। এলো আমাদের দৃশ্যকল্প 1। সেখান থেকে একটা প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে। দৃশ্যকল্প 1 এর ক্ষেত্রে বানের সমানুপাত নির্ণয় করো। গ। এই যে দৃশ্যকল্প 1 এই যে প্রশ্ন, সেই প্রশ্ন সাপেক্ষে তোমরা অ্যান্সার করবা। দৃশ্যকল্প 1 এর ক্ষেত্রে বার্নিয়ার সমানুপাত নির্ণয় করো। সমানুপাতন নির্ণয় করো। আমরা জানি L is equal to M plus B into BC। আমরা জানি L সমান M plus B into BC। এখানে L হলো দণ্ডের দৈর্ঘ্য। দণ্ডের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 3.27 সেন্টিমিটার L। আর M হলো প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট এটা দেওয়া আছে 3.2 সেন্টিমিটার। তারপরে বার্নিয়ার সমানুপাতন, বার্নিয়ার ধ্রুবক
বিসি সমান বার্নিয়ার ধ্রুবক। এটা হবে বার্নিয়ার ভাগ সংখ্যা, বার্নিয়ার ভাগ সংখ্যা প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড় দৈর্ঘ্য, প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য। বার্নিয়ার ভাগ সংখ্যা এখন পাইছো 10, বার্নিয়ার ভাগ সংখ্যা কত 10, তাহলে আমরা 10 প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, তাহলে আমরা পাইছি 0.1 মিলিমিটার, সেন্টিমিটার করলে 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, তো বার্নিয়ার ধ্রুবকটা আমরা নির্ণয় করে ফেললাম। এই যে বিসি, তারপরে এম হইল প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, আর বার্নিয়ার ধ্রুবক দেওয়া ছিল না, আমরা হিসাব করেছি। তো এখন ওই দণ্ডের মানগুলো আমরা এই যে বার্নিয়ার সমপতন হলো বি, বি সমান বার্নিয়ার সমপতন, বার্নিয়ার সমপাতন ইকুয়াল টু হোয়াট। তো আমরা মানগুলো এখন বসাবো। দণ্ডের দৈর্ঘ্য 3.27, প্রধান স্কেল পার্ট 3.2 সেন্টিমিটার, সমপাতন বি, বার্নিয়ার ধ্রুবক পাইছে 0.01 সেন্টিমিটার, সবই সেন্টিমিটার, তাই না? তাহলে বার্নিয়ার সমপাতন কত? বি ইন্টু 0.01, বার্নিয়ার সমপাতন বি করো 3.27 মাইনাস 3.2, 0.07। বার্নিয়ার সমপাতন আমরা পাইলাম, ভাগ করতে হবে, ভাগ 0.017, বার্নিয়ার সমপাতন বার্নিয়ার স্কেলে 7 ভাগ, প্রধান স্কেলে একটা যে কোনো একটা ঘরের সাথে পুরোপুরি মিলে গেছে, এই জন্য বার্নিয়ার সমপাতন হলো 7। বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের যে কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে যায়, ওইটা হইলো বার্নিয়ার সমপাতন, তাই না? বার্নিয়ার সমপাতন হইলো আমরা এখানে পাইছি 7। ওকে, আশা করি বুঝতে পারছো। বিশ্বকল্প 1 এর অ্যান্সার আমরা করে ফেললাম। এখন হলো বিশ্বকল্প 2, সিলেট বোর্ড 2020 আলোচনা চলছে। কি বলছে? এটা হইল সুতায় ঝোলানো বস্তু।
এটা হলো একটা ডিল, এটা হলো একটা ডিল। বি হলো এ। এখন বিশ মিটার, সবটা হলো 20 মিটার, আর এইখানে এটা হলো 2 মিটার। ঠিক আছে, এগুলো তোমাদের মাতৃশি করবো 2। দৃশ্য করবো 2 এর ঠিক আছে, আমরা লিখেছি এখন 50 গ্রাম ভরের ডিলটি এ অবস্থান হতে 50 গ্রাম ভরের ডিল এ অবস্থান হতে, এই যে এ অবস্থান হতে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার বেগে হারা উপরের দিকে ছোড়া হলো। এই যে ডিলটি, এই যে এখানে একটা ডিল আর এখানে সুতায় ঝোলানো একটা বস্তু, সুতায় ঝোলানো বস্তু থেকে ডিলের দূরত্ব নিচে যদি ডিল থেকে নিচের অংশ যদি এখানে 2 মিটার হয়, তাহলে উপরের অংশ অবশ্যই সবটা মিলে 20, তো উপরের অংশ অবশ্যই 18 মিটার, তাই না? এখানে বলছে তোমাকে এ অবস্থান হতে 20 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে, এই যে ডিলটা, এই ডিলটা হারা উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে মানে নিক্ষেপ করা হলো। এই হলো তোমাদের উদ্দীপক। স্থানটি অভিজ্ঞ সূত্র 9.8। স্থানটির অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের উদ্দীপক। তারপরে আমরা প্রশ্ন লিখবো। প্রশ্ন কি বলছে? দৃশ্যকল্প 2 ডিলটির পক্ষে সুতার জড়ানো বস্তুটিকে এই যে সুতায় ঝোলানো বস্তুটিকে স্থানচ্যুত করতে না পারার কারণ বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2 ডিলটি
দেশগুলোর মধ্যে সুতার দেশগুলোর মধ্যে ডিলটির পক্ষে দেশগুলোর মধ্যে ডিলটির পক্ষে ডিলটির পক্ষে সুতায় জড়ানো দেশগুলোর মধ্যে ডিলটির পক্ষে সুতায় জড়ানো বস্তুটিকে স্থানচ্যুত করতে না পারার কারণ বিশ্লেষণ করতে হবে। তো আমরা লক্ষ্য করলাম যে এখান থেকে ড্রিলটা 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে এই যে সুতায় জড়ানো যে বস্তুটা এটা পথে না, তো ড্রিলটা সুতায় জড়ানো বস্তুটাকে স্থানচ্যুত করতে না পারার কি কারণ আছে বলে তুমি মনে করো? এই যেখান থেকে ড্রিলটা ছুরি মারছে এটা কিন্তু 2 মিটার উঁচুতে আছে ড্রিলটা, তাই না? টোটাল বি থেকে ড্রিল এবং পরবর্তী অংশ কিন্তু 20 মিটার। এখান থেকে এই পর্যন্ত হইলো নিচের ভূমির অংশ পর্যন্ত হইলো 20 মিটার, কিন্তু ড্রিলটা কিন্তু আছে 2 মিটার উপরে। ড্রিল আছে কোথায়? 2 মিটার উপরে। তাহলে ড্রিল থেকে ওই সুতা জোড়ানো বস্তু পর্যন্ত কিন্তু 18 মিটার, তাই না? 18 মিটার পর্যন্ত ড্রিল যদি 18 মিটার উচ্চতায় ড্রিলটা সুতা জোড়ানো বস্তুরা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওই আল্লাহ নাম স্মরণ কে করবা আর নামাজ পড়বা আর কি, নামাজ পড়া। আচ্ছা তুমি চাকরি করতে চাকরি হলো স্থান এখান থেকে এখানে গিয়ে আমরা চাকরি করি, কেউ দূরে করে আর কেউ দেশে করে, তো তোমরা দূরে করবা, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। আরবিন তোমার কাকা যাইতেছে ভালো তো হয়েছে, আর কামটা কিন্তু ভালো করে শিখিস, কাজটা শিখো। তুমি একটু রাখো, কাজকর্ম করো না, আমার কথা শুনে না, তুমি তার একটু বাড়িতে গেছে আমার ভাগিদার হাতে আগে আমি গেছি তা কয়েকদিন কইছি, কাজ ভাগিদার নিজের কখন নিজে খাইবে, আর কিছু করে অন্য কিছু তো না, কাজ যদি মনে দিয়ে শিখস এটা নিজের লাভ, পরে ব্যবসা ছাড়া মিলে সবাই মিলে কিছু করলে করা, কথা শুনলে সবাই মিলে একটা ব্যবস্থা করেন, কথা না শুনলে পরে কথা না শুনলে নষ্ট করবে, এটা কোন করার নাই। আমার কথাই ডুবে, ঠিক আছে, টেনশন করো না, আল্লাহ ইয়ে করবো, কাজকর্ম কইরা ইয়ে করবো আর কি, বুঝছো নি? তো আমরা এখন দেশকল্প 2 এর মধ্যে আছে সুতার জড়ানো বস্তুটিকে স্থানচ্যুত করতে না পারার কারণ কি? ড্রিলটা কিন্তু আছে 2 মিটার উপরে, আর টোটাল ভূমি থেকে তার উচ্চতা হইলে 20 মিটার, ফলে ড্রিলটা 18 মিটার উচ্চতায় সেই জড়ানো বস্তুটিকে স্থানচ্যুত করতে না পারার কারণ আমরা এখন বিশ্লেষণ করব। তো আমরা জানি যে উপরে যদি কোনো কিছু নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে এই বিস্কুট ইউজ করে -2G প্রয়োগ করতে পারি, মাইনাস নিতে হবে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়। তাহলে আমরা পাইছি আজবে গেল 20 মিটার পার সেকেন্ড, যে ড্রিলটা সুর ছিল তার আজবে কত? 20 মিটার পার সেকেন্ড, আর উচ্চতা উপরে উচ্চতা কিন্তু আছে তোমার 18 মিটার, তাই না? তো এখানে ব্যাগটা আমরা হিসাব করতেছি, ব্যাগটা কত হয়? 400 মাইনাস 18 মিটার উপরে ডেল্টার ব্যাগ কত হবে আমরা হিসাব করব। $47.22, তাহলে
ডিলটির গতিশক্তি কত হয়? হাফ এম বি স্কোয়ার। হাফ এম হইলে তোমার এই যে সুতা জড়ানোর বস্তুর বর 50 গ্রাম, তার মানে 0.05 কেজি। কেজি নিতে হবে, আমরা এটাকে কেজি বানাইলাম। ব্যাগ হইল 20 করে 47.2। এর আমরা হিসাব করি 0.05 ইন্টু 47.2 ভাগ 1.18 জুল। কিন্তু আমরা পাইছি 1.18 জুল। এই গতিশক্তি কিন্তু যে ডিলটা শুরু মারছিল 18 মিটার উচ্চতায়, তার গতিশক্তি এত জুল। যদিও গতিশক্তিটা মানে কম, তারপরেও কিন্তু যে ডিল 18 মিটার উচ্চতায় যে সুতা জড়ানোর বস্তুটা আছে সেটাকে এখানে স্থানচ্যুত করা সম্ভব। কিন্তু সম্ভব হয়নি কেন? তার কারণ হইল এখানে সুতা জড়ানোর বস্তুর ক্ষেত্রে যখন নাকি ডিলটা 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করবে, সেখানে বাতাসের বাধা থাকতে পারে। এই কারণে স্থানচ্যুত করা সম্ভব হয়নি। তারপরে আরেকটি কারণ হলো এই যে সুতা জোড়ানোর বস্তুটার দৃঢ়তা যদি বেশি হলে কিন্তু এই অল্প শক্তিতে কিন্তু এটা স্থানচ্যুত করা সম্ভব নয়। তবে সুতা জোড়ানো মানে বস্তুটা যদি সাম্যাবস্থানে থাকে, তার মানে তার ওজন এবং টান বল, তার ওজন আছে একটা, তার টান বল আছে, সেখানে বস্তুর টান বল আছে এবং তার নির্দিষ্ট ওজন আছে, এখানে সাম্যবল তৈরি করা হয়। এই সাম্যবল তৈরি অবস্থায় কিন্তু এই ডিলটা এটাকে সহজে স্থানচ্যুত করা হওয়া সম্ভব, কিন্তু হয়নি। তার কারণ হইলো এখানে বাধা কারণে, তার বেগ হ্রাস পাওয়ার কারণে হয়তো স্থানচ্যুত করা সম্ভব হয়নি। অথবা আরেকটি কারণ হইলো সুতার জড়ানো বস্তুর দৃঢ়তা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু এই অল্প শক্তিতে এটাকে স্থানচ্যুত করা সম্ভব না। তাহলে দুইটা কারণ আমরা বলতে পারি, একটা হইলো বাতাসের বাধার কারণে, আর একটা হইলো সুতার জড়ানো বস্তুর দৃঢ়তা যদি দৃঢ়তা বেশি থাকলে কিন্তু এটাকে স্থানচ্যুত করা সম্ভব নয়। এই দুইটি কারণে এটা স্থানচ্যুত করা সম্ভব নয় আমি মনে করি। ওকে, এখন আমরা আলোচনা করবো সিলেট বোর্ড 2020 সালে যে প্রশ্নটা আসছে ক এর যে অ্যান্সার। ক কি বলছে? ক বলছে পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত কোন গতিশীল বস্তু কোন গতি যদি এমন হয় যে এটি কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পরে একই দিকে বারবার একই পথে আবর্তন করে, তাহলে কণার বস্তুকণার সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই পথে একটি নির্দিষ্ট সময় পর পরে একই দিকে একই পথে বারবার আবর্তন করে, তাহলে বস্তুকণার সেই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। যেমন পৃথিবীর সূর্যের চারপাশে যে ঘূর্ণনের যে আবর্তন, এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, কারণ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, অর্থাৎ 365 দিন প্রায় 6 ঘন্টা পর পরে পৃথিবীর সূর্যের চারপাশে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে। এই যে প্রদক্ষিণ করা, একই পথে কক্ষপথে বারবার আবর্তন করা নির্দিষ্ট সময় পর পর সূর্যকে কেন্দ্র করে, এটা কিন্তু পর্যাবৃত্ত গতি। এরকম যে গতিগুলো আছে সবগুলি পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তো এখন তারপর হইলো খ বলছে কর্মদক্ষতার মান একের বেশি হয় না কেন? কর্মদক্ষতার মান একের বেশি হয় না কেন? বেশি হয় না কেন? আমরা জানি কর্মদক্ষতা এটা সমান কি
লব্য কার্যকর ক্ষমতা ইন্টু ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%, অথবা লব্য কার্যকর শক্তি প্রদত্ত ইন্টু 100%। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কর্মদক্ষতা হিসাব করতে হবে। লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%, অথবা লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। লব্য কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা সমান হয় না, সবসময় কম হয়। যদি সমান হয় তাহলে 100% কর্মদক্ষতা মানে হয়ে যায়। যদি মনে করো লব্য কার্যকর ক্ষমতা হইল 5 কিলোওয়াট, হ্যাঁ, আর প্রদত্ত ক্ষমতা 5 কিলোওয়াট, তখন অবস্থা কি হইব? তোর কর্মদক্ষতা কত হবে? এটা সমান 100%, তাই না? 100% যদি হয় তাহলে 1 মানে 1 আছে, কিন্তু এটা কখনো সম্ভব নয়। কোন ইঞ্জিন যখন চালিত হয় প্রদত্ত ক্ষমতার সমান এখানে ব্যয় করতে পারে না, এটা কোনো ইঞ্জিন পারে না। সবসময় প্রদত্ত ক্ষমতার থেকে কম ব্যয় হয়। শক্তির লব্য কার্যকর শক্তিও প্রদত্ত শক্তির থেকে কম ব্যয় হয়, অথবা লব্য কার্যকর ক্ষমতা প্রদত্ত যে ক্ষমতাটা এটা থেকে কম ব্যয় হয়, সমান ব্যয় হয় না। কিছুই অবচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? ফলে সমান ব্যয় হয় না। এই জন্য একের সমান বা একের বেশি হবে না, একের সমান বা একের বেশি হবে না। কারণ কি? লব্য কার্যকর ক্ষমতা এবং কর্মদক্ষতা হলো লব্য কার্যকর ক্ষমতা অথবা লব্য কার্যকর শক্তি, প্রদত্ত শক্তি এবং প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তির চেয়ে লব্য কার্যকর শক্তি বা লব্য কার্যকর ক্ষমতা কখনো সমান হয় না, বা বেশি তো হবেই না, সমান হয় না। সবসময় প্রদত্ত শক্তি বা প্রদত্ত ক্ষমতা থেকে কম হয়। কম হওয়ার কারণে এই কর্মদক্ষতার মান একের বেশি হয় না, 1 অথবা একের বেশি হয় না। ঠিক আছে? যদি সমান হয়ে যায় তখন কিন্তু 1 আসে, সমান তো কখনো হয় না। কোন ইঞ্জিনে প্রদত্ত শক্তি প্রদত্ত ক্ষমতার সমান লব্য কার্যকর ক্ষমতা দেখাতে পারবে না, তাইলে সবসময় কম হয়, তাই না? কম ব্যয় হয়। তো এই জন্য একের কম হয়, একের কর্মদক্ষতার মান একের কম হবে, একের কম হবে। ঠিক আছে? 30%, 40%, 30% যদি হয় কর্মদক্ষতা, যদি মনে করা 60% হয়, তাইলে কত? 0.6। ঠিক আছে? তাহলে 100 ওয়াটের মধ্যে 30 ওয়াট ব্যয় হয়েছে। যদি ব্যয় হয় তখন তার কর্মদক্ষতা হবে 60%। 100 জুলের মধ্যে যদি 60 জুল ব্যয় হয় তখন তার কর্মদক্ষতা হবে 60%। ঠিক আছে? 70% যদি হয়, 100 জুলের মধ্যে 70 জুল ব্যয় হয়েছে আর 30 জুল অপচয় হয়েছে, মানে 30 জুল ব্যয় হয় নাই, তাইলে এটা হলো তোমার মানে কর্মদক্ষতা। ঠিক আছে? 100 জুলের মধ্যে যদি 60 জুল ব্যয় হয়, 100 ওয়াটের মধ্যে যদি 60 ওয়াট ব্যয় হয়, তখন এটা হলো 60%। অর্থাৎ কর্মদক্ষতা এটা একের কম। এটা কি একের কম না? মানে একের কম। তাহলে কর্মদক্ষতা সবসময় একের কম হবে, একের কম হবে, কিন্তু একের অথবা একের বেশি তো হবেই না। ওকে? এইসব কারণ হইলো আমাদের কর্মদক্ষতার মান একের বেশি হয় না। ওকে? আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।